যেই জায়গাটায় পৌঁছাতে চাই সেটা হইতেছে যে গণ অভ্যুত্থান হইলো, গণ অভ্যুত্থানের পরে 9 মাসও পার হয়ে গেল, আমরা আসলে কতটুকু পাইলাম অভ্যুত্থানকে আর কতটুকু পাইলাম না। অনেক ক্ষেত্রেই তো দেখতে পাচ্ছি যে মানে বেশ মানে প্রাগ্রসর আলাপ আসতেছে, যেরকম অনেকগুলো সংস্কার কমিটি যেসব প্রস্তাব নিয়ে আসতেছে মানে খুবই দুর্দান্ত সব আলোচনা, এবং এইটা যদি বাস্তব করা যায় আসলেই হয়তো ট্রু ডেমোক্রেটিক বাংলাদেশ হওয়ার পথে অনেক দূর আগে যেতে পারবো আমরা। আবার একই সাথে যে ধরেন এই মন্দির মাজারের হামলাগুলা বা ধরেন মব ক্রিয়েট করার মতো ঘটনাগুলা, বা এখনও ধরেন সাংস্কৃতিক কর্মীদের উপরে যে নির্যাতন নিপীড়ন মামলার ঘটনা, আপনি নিজেও তো একটা মামলা নিয়ে বসে আছেন। আবার এই এমন তো না যে কি যে এইটাই প্রথম, আপনি তো এর আগেও এইগুলা ফেস করে আসছেন। তা আপনার ধরেন কেউ যদি এখন প্রশ্ন করে যে একই তো ঘটতেছে সব কিছু, তো আমরা আসলে কোথায় আছি 9 মাস পরে? এখন আমি এইটাকে প্রথমত বলবো যে একটা অভ্যুত্থানের পরে জনগণ তার নিজের শক্তিকে আবিষ্কার করে। মানে আমরা তো ধরে রাখছিলাম যে 41 সাল পর্যন্ত হাসিনা আছে, ঠিক আছে। আমরা বিএনপি খেয়াল করেন যে 28 অক্টোবর বিএনপি যে মহাসমাবেশটা তারা ডাকলো, তারপর বিএনপি উধাও হয়ে গেল। এবং আমার পরিষ্কার মনে আছে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের নেতারাই তাদের প্রেস ব্রিফিং গুলো লিখে দিয়েছে পরের গুলা। তো এবং এইটা তারা মনে করতো যে এরা আছে। আর জামাতের লোকরা তো পুরো আওয়ামী লীগে ঢুকে গেছিল, তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপির লোকরা যে মানে যেটুকু তারা লড়াইটা করেছে, তারা জেল জুলুম খাটছে, কিন্তু জামাতের লোকরা এক লিখিতভাবে তারা আওয়ামী লীগে জয়েন করছে। এই অবস্থায় যখন অভ্যুত্থান হাসিনা যখন হঠাৎ করে আমাদের কাছে বলবো যে আবাবিল পাখির মতো আমাদের কিশোরেরা নেমে এসে আমাদের মুক্তি দিলেন, তো তখন আসলে আমরা জনগণের ভেতর যে তার যে শক্তি, সে বুঝলো যে না পসিবল, এখন তার কাছে সবকিছু সম্ভব মনে হচ্ছে। একটা অভ্যুত্থানের পর তা মনে হয়, তো আমার কাছে মনে হচ্ছে সেইটার একটা নির্দিষ্ট সীমা আছে, যে সে কতটুকু পর্যন্ত তার মনে হবে, কত তার কিছুদিন পরে রাষ্ট্রকে তার যে কন্ট্রোল নেওয়া, রাষ্ট্র এবং কন্ট্রোল নেওয়ার পরে একটা পয়েন্ট আছে। ধরেন 7 মাস 8 মাস 9 মাস হলো এই অভ্যুত্থানের সরকার আসার পরে। অভ্যুত্থানের সরকার আসার পরে আমরা আমাদের সংস্কৃতি বিষয়ে আমরা যদি বলি, যে ধরেন আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এখানে যে টাউন হলগুলো আছে, সে টাউন হলগুলোর মানে আপনি গণ অভ্যুত্থানের সংস্কৃতিটা কেমন হবে। মুক্তিযুদ্ধের পরে খুব দারুণ একটা কথা আছে, তারও আগে পাকিস্তান যখন হয় তখন ন্যাশনাল গার্ড বলে একটা গার্ড ছিল, মুসলিম লীগের তরুণরা, তারা বলছিল যে আপনারা আমাদের খাওয়া শুধু একটু খাওয়া পড়াটা দিবেন, 2টা কাপড় দিবেন, আমরা 1 বছর পাকিস্তানের জন্য কোনো মজুরি টাকা পয়সা না নিয়ে আমরা সেবা দিব। আচ্ছা, ঠিক একই ঘটনা মুক্তিযুদ্ধের পরে আমাদের মুক্তিযোদ্ধারা, আমি যেটা বলছি শেখ মুজিবের আত্মজীবনীতে আছে ন্যাশনাল গার্ডের কথাটা, কিন্তু 71-এর পরে আমাদের মুক্তিযোদ্ধারা বলছে যে শুধুমাত্র 2টা শার্ট 2টা লুঙ্গি আপনারা দেবেন, তারা 1 বছর তারা এই দেশটাকে তারা বানায় দিবে, কোনো টাকা পয়সা লাগবে না। তো অভ্যুত্থানের পরে জনগণের ভেতর তার দেশটাকে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা তৈরি হয়, তো অভ্যুত্থানের সরকারের কর্তব্য হচ্ছে জনগণের সেই আকাঙ্ক্ষাটাকে রাষ্ট্র নির্মাণের কাজে সেটাকে ব্যবহার করা। আর সেটা ব্যবহার আপনি কেমনি করবেন, এটা নিয়ে একটা উপমা দেই। 2টা ঘটনা, একটা লেনিনের উপমা, একটা শেখ মুজিবের উপমা। শেখ মুজিবের কাছে মুক্তিযোদ্ধারা গেছে যে আমরা তো বিয়ে শাদী করবো, আমাদের তো নাই। তো শেখ মুজিব বলছে ফুলের মালা দিয়ে বিয়ে কর, কিন্তু তার নিজের ছেলের বিয়ে দিচ্ছে সেই বিশাল ওই 74-এর দুর্ভিক্ষের মধ্যেও আমাদের শেখ কামালের বিয়ে কত জাঁকজমকের সাথে হয়েছে। এই একটা আগের ঘটনা। লেনিনের কাছে যখন রাশিয়ার একটা অংশের একটা অনেক দূরের কিছু শ্রমিক তারা লেনিনের কাছে গেছে, যে তারা তাদের যে বরাদ্দ হয় 2টা রুটি এবং একটু গুড়, তারা লেনিনের কাছে গেছে তাদের একটু বরাদ্দ বাড়ানোর জন্য। তো লেনিন কাজ করতেছেন, কাজ করার শেষে ওনাদের সাথে দেখা, কি কমরেডরা কেমন আছেন, তো ভালো আছি, তো দুপুরের সময় আপনারা খাওয়া দাওয়া করছেন, কারণ আমরা খেয়ে নেবো এখন, আসেন যা আছে খাই। তো লেনিন তার এই প্লেটটা থেকে যখন আর একটা প্লেট ঢাকনাটা খুলে ফেলছেন, তারা দেখে তার ওখানে 2টা রুটি একটু গুড়। তো এই যে জনগণ যখন দেখে যে তার নেতা সে যা খায় তার নেতা তাই খাচ্ছে, সে যে জীবন যাপন করে সেই তার নেতা ওই জীবন যাপন করে, এইটা যখন দেখে তখন সেটা সর্বোচ্চ দেয়। আপনার সাথে সর্বোচ্চ দেওয়ার উপমাটা এইভাবে দিতে পারি। ধরেন 1917 তো অক্টোবর বিপ্লব হলো, মানে নভেম্বরে হলো, 18 থেকে 20-এর মধ্যে আরো 12টা দেশ রাশিয়াকে আক্রমণ করেছে। এই 20-এর মধ্যে তারা একটা প্রথম বিশ্বযুদ্ধ তারা সামলাইলো, কিন্তু 14 থেকে 18, তারপরে 20 পর্যন্ত তার নিজের দেশের 12টা দেশ আক্রমণ করলো, সেটাকে ঠেকালো। তবে 20 থেকে
33 সাল পর্যন্ত, অর্থাৎ মহামন্দার রিপোর্টটা আমি বলতেছি, এই 13 বছরে জার্মানির যে তার যে প্রবৃদ্ধি, তার যেখানে 33%, সেখানে রাশিয়ার হচ্ছে 501%। আমেরিকার যেখানে 30% এই মহামন্দাতেও, সেখানে রাশিয়ার হচ্ছে 501%। কেমনে এটা হয়? যখন জনগণ জানে আমি যা খাচ্ছি, আমি যতটা কাজ করব, যেটুকু উদ্বৃত্ত হবে তার ভাগ আমি পাবো, এইটা যখন জনগণ এই ফিলটা যখন জনগণ করে, তখন সেটা সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কাজ করে। এখন আমাদের যেটা ঘটনা, আপনি আমাদের এখানে আমরা একজন উপদেষ্টাকেও আমরা পাচ্ছি না, যে উপদেষ্টা সে মফস্বলে যাবে। আপনার সহজ একটা ধরেন, আমি সংস্কৃতি উপদেষ্টার কথা আমি যদি বলি, তার একদম প্রথম কাজ হচ্ছে 64টা জেলা আছে, প্রত্যেকটা জেলায় আপনি যদি একদিন করে আপনি যান, 64 দিন লাগবে। আপনি গিয়ে ডাইরেক্ট ওখানে গিয়ে ইউনোদেরকে নিয়ে বসবেন, মিটিং দিবেন, এবং 1 ঘন্টার মিটিংয়ে যে ওখানের, আপনি জানেন, আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি, এই উদাহরণটা পরে যাই। তো ওখানকার যে টাউন হলটা আছে, টাউন হলের পাশে যে ফাঁকা জায়গাটা আছে, একজন ইউনো যদি ওই এলাকার বিত্তশালীদেরকে ডেকে বলেন যে আমাদের এখানে 10টা ঘর তুলবো, 10 দুগুণ 20 লাখ টাকা লাগবে, আপনারা কে কত দান করবেন করেন, আমরা একটা পাথর ফলকে সেই দাতাদের নাম, দাতার বাবার নাম এবং তার পরিমাণ আমরা লিখে একটা পাথর ফলক টাঙায় রাখবো, এটা যুগ যুগ ধরে থাকবে। এখানে দাতা পাওয়া যাবে না তখন, অবশ্যই। আপনি অর্থাৎ জনগণে তখন আগে আসলো। আপনি কারমাইকেল কলেজের ইয়েতে আমি যখন দেখি যে চিলমারির একজন জমিদার এই কারমাইকেল কলেজে দান করেছে, 150 বছর হয় কারমাইকেল কলেজ, সেটা দেখে তো গর্বে বুক ভরে তারা। তো আপনি যখন জনগণকে এটা দিবেন যে আপনার দানে এটা হয়েছে, তো আপনি ওটা অনায়াসে ওটা হয়ে উঠতে পারে। তো প্রত্যেকটা উপজেলার টাউন হলগুলোর পাশে যদি আপনি এরকম 10টা ঘর দিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলোকে দেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি একটা বট তলায়, আপনি একটা পুকুর পাড়ে আপনি একটা মঞ্চ বানালেন, ওখানকার একজন দাতাকে বললেন যে আমরা এই মঞ্চ, আপনি দাতা, কে দাতা হবেন, সে দাতা হলো, কিন্তু ওই মঞ্চটার নাম আমরা আব্বাস উদ্দিন মঞ্চ, নিচে লেখা হবে দাতা অমুক। জনগণ আগে আসবে না এগুলো করার জন্য। অর্থাৎ জনগণকে আপনার আগায় নিয়ে আসতে হবে, কোনো টাকা খরচ হচ্ছে না কিন্তু। আবার ওই জেলাতে একদিনের পুরো মিটিং আপনি যদি করেন, আপনি সাংস্কৃতিক কর্মীদের সাথে একদিন বসবেন, সমস্ত সাংস্কৃতিক কর্মীদের ডেকে নিয়ে, এবং তারপরে আপনার ওখানকার বন কেমন হবে। আপনার ধরেন ইসরায়েল, ছোট্ট রংপুর বিভাগের মতো একটা দেশ, সেই দেশের 10 ভাগ তারা কৃত্রিম বন বানায় ফেলাইছে। তো আপনার ওখানে রংপুর বিভাগে কোনো বন নাই, তো বন লাগবে না, তো আপনি ওখানে কিভাবে বন করবেন, জনগণকে আপনি যুক্ত করবেন। প্রত্যেকটা কাজে জেলায় গিয়ে ওখানে শিশু একাডেমিটা কি হবে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল শিশু একাডেমি, কিন্তু শিশু একাডেমি আপনি দেখবেন যে কোনো জেলায় খুঁজে পাবেন না শিশু একাডেমিটা কোন জায়গায়, একটা ছোট্ট একটা ঘরের মধ্যে কোনো একটা কোনায় শিশু একাডেমি লেখা। তো আপনি নতুন যে রাষ্ট্র বানালেন, নতুন যে গণ অভ্যুত্থান করলেন, গণ অভ্যুত্থানের আগের যে সংস্কৃতি, আওয়ামী যে বয়ান, সেটাকে প্রতিরোধ আপনি করবেন কি করে? নতুন সংস্কৃতি নির্মাণ করতে হবে। তো নতুন সংস্কৃতি করবার জন্য নতুন মানুষ লাগবে, এবং আপনার যে সংস্কৃতি কর্মী যারা আছে তাদের আপনার স্টেক হোল্ডার বানাবেন ওখানে, যে তারা এই হলরুমগুলো এটা ব্যবহার করবে, ওই মঞ্চটা ব্যবহার করবে, মানুষ অর্থাৎ সমাজকে রিলেট করবেন। তবে সে কাজটা আপনি করেন। আপনি 64 দিন 64টি জেলায় নির্দেশ দেবেন, এবং সাংবাদিকদেরকে নিয়ে আপনি বলেন যে আপনারা এটা দেখভাল। সাংবাদিকদের বলার দরকার নাই, আপনি ঢাকায় এসে এখানকার 5টা পত্রিকাকে সম্পাদককে ডেকে নিয়ে অনুরোধ জানাবেন যে আপনার, আমি যে 64টা জেলায় গেছি, আপনার ওখানকার যে প্রতিনিধি আছে, উপজেলা প্রতিনিধি, তাকে প্রত্যেকটা কাজের আপডেট দিয়ে আপনার ধারাবাহিক কিছু রিপোর্টগুলো দিয়ে থাকেন। অর্থাৎ আপনি এখান থেকে তথ্য জানছেন, আরেকবার দ্বিতীয়বার আপনি জনগণের কাছে যান। অর্থাৎ আপনি পঞ্চগড় তেঁতুলিয়া থেকে শুরু করে আপনি দক্ষিণে গেছেন, আবার তেঁতুলিয়ায় ফিরে আসেন, 64 দিন, আর 64 দিন লাগবে। অর্থাৎ আপনি এবার যে কাজগুলো নির্দেশগুলো দিয়ে এসেছেন, সে কাজগুলো হয়েছে কিনা সেটা আপনি দেখেন। তো জনগণের এই যে আপনার নড়াচড়া, আপনার ভাষা, আপনার গেট আপ মেকআপ, এইটা একটা গণ অভ্যুত্থানের স্পিডটারে আপনি যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন, আপনি এটা জানেন যে আমার যে পুত্র আছে সংঘ, মানে তাকে বলছে মুক্তিযোদ্ধারা কি বলছেন, তারা নৌকায় চড়ে যারা আসে তারা মুক্তিযোদ্ধা। অর্থাৎ মুক্তিযোদ্ধার দৃশ্য হচ্ছে তারা নৌকায় চড়ে তারা অপারেশনে যাচ্ছে, আর পাকিস্তানের বৈশিষ্ট্য কি, সে মোটর গাড়িতে চড়ে সে অপারেশনে যাচ্ছে। এবং মুক্তিযোদ্ধাদের যে চেহারা, তার পোশাক আশাক, এইটা মানে এইটা পৃথিবীর সকল দেশের মুক্তিযোদ্ধাদের চেহারা আপনি কমন চেহারা পাবেন। তো আপনি অভ্যুত্থানের একটা সরকার আপনারা আছেন, অভ্যুত্থানের মধ্যে যারা আছেন, তার চেহারার ভিতরে সে অভ্যুত্থানের ব্যাপারটা থাকতে হবে। তো আপনি দেশটা গড়ছেন, সে প্রমাণ আপনি থাকবেন। আমাদের মানে আমি এখন পর্যন্ত তাজউদ্দিন আহমেদের ওই কথাটা মনে পড়লে আমি অশ্রুসিক্ত হই, যে দেশটা যতদিন স্বাধীন হবে না
অতদিন তিনি পরিবারের সাথে দেখা করেননি, একটা দেশের প্রধানমন্ত্রী, সে নিজের কাপড় নিজে ধুচ্ছেন। তো আপনি আচরি ধর্ম পরকে শেখাও, তো এইটা আমি যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে সেই নেতার ভিতর সেই জিনিসটা থাকতে হবে, তখন জনগণ ওটা নেবে। তো আমরা মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের লুটপাট, আওয়ামী লীগের শেখ মনিদের যে কাজ কারবার, এইটা দেখে আমরা শিখি নাই, আমরা এটা দেখে শিখলাম না আমার। তো এইটা হচ্ছে কথা। তো এইটার কারণে জনগণের ভিতর যেন দূরত্ব তৈরি হয়েছে, এবং ওখানকার যে সাংস্কৃতিক কর্মীরা আজকে সাংস্কৃতিক, আপনি ময়মনসিংহের একটা ঘটনা দেখেন যে তারা ওখানকার ব্রহ্মপুত্র পাড়ে তারা 40 বছর ধরে এটা করে, বুঝলাম তার কাউকে অনুমতি ছাড়াই তারা কাজটা করেছে, কিন্তু আমার তো কর্তব্য হচ্ছে না আরো 10টা ঘর তুলে দেওয়া। আমি তো এটাকে আগায় নিব, আমার কাজ করে গেছে, আমি যখন ভেঙে দিচ্ছি বৈধতা দিয়ে। তো এই যে আপনার ব্রিটিশের যে দলিল দস্তাবেজ ভিত্তিক যে কানুন, দলিল দস্তাবেজ ভিত্তিক যে সংস্কৃতি, তার বিপরীতে আমরা আসছি। আমি এবং ইভেন এই অভ্যুত্থান তো দলিল দস্তাবেজ ছুঁড়ে ফেলার অভ্যুত্থান। তো আপনি আবার সেই দলিল দস্তাবেজে যাচ্ছেন, অমুকের ভেতরে যাচ্ছেন। তো এইটা হচ্ছে কথা। তো জননেতাকে আসলে পথ দেখাতে হয় না। আসলেই মানে আমাদের এই আলাপ তো অনেক বড়, এবং আমরা নিশ্চয়ই এই আলাপটা আরো সামনে করতে চাই, কিন্তু আজকে আমরা আসলে এখানেই শেষ করতেছি। নিশ্চয়ই নাহিদ ভাই আপনার সাথে আবারও কৃষকের প্রসঙ্গটা আসলে বলা উচিত। আচ্ছা, ও সরি প্লিজ, আমি তো মনে করছি শেষ হয়ে গেছে। এক্স্যাক্টলি। তাহলে আমরা মোটামুটি আলাপের শেষ দিকে চলে আসছি। আমরা একটু বুঝতে চাইছি কি এই গণ অভ্যুত্থানে কৃষকের হিস্সা, এই হিস্সা কোথায় আমরা কি দেখতে পাচ্ছি? একটা রাষ্ট্রের ভেতর ধরুন বিদেশি বিনিয়োগ আসলো আমাদের এখানে, বিদেশ থেকে নানান বিনিয়োগ আসতেছে, একটা রাষ্ট্র দাঁড়ায় কিভাবে? আজকে আমি চীনকে দেখে যে পরিমাণ আপ্লুত, এই চীন তো এরকম ছিল না। একটা রাষ্ট্রকে দাঁড়াতে হয় তার নিজের দেশের বাজারের উপর, অর্থাৎ আপনি যা উৎপাদন করবেন আপনার দেশের জনগণের সেই ক্রয় ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে। তারপর জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি কার? আপনার দেশের জনগণের আপনার 80% মানুষ হচ্ছে কৃষক বা কৃষির সঙ্গে, তাদের আয় বৃদ্ধি হলে আপনার দেশের ক্রয় ক্ষমতা বাড়বে। আপনার শ্রমিকের ক্রয় ক্ষমতা বাড়লে আপনার এই দুইটাই তো প্রধান, তবে সেই প্রধানের কোনো বক্তব্য নেই। আপনার কৃষি নিয়ে, আপনার জমিদারি প্রথা নিয়ে আমরা কথা শুরু করেছি প্রথমে। আপনার জমি থেকে জমিদারিটা গেছে, কিন্তু হাট এবং ঘাট থেকে আপনি একটা মানে ধরেন একটা ভটভটি বলে একটা জিনিস আছে আমাদের গ্রাম দেশে, ওইটা চিলমারি থেকে কুড়িগ্রাম 10টা লোক নিয়ে ভটভটিটা কুড়িগ্রামে আসে 1.5 ঘন্টায়, মানে 1.5 ঘন্টা চলে মেশিনটা, আসলে ভাড়া নেয় 40 টাকা করে জনপ্রতি। শ্যালো মেশিন দিয়েই চলে 10টা লোক। তাহলে ওই শ্যালো মেশিন 1.5 ঘন্টায় যখন চিলমারি থেকে রৌমারি যায় 1.5 ঘন্টায়, লোক উঠে 100 থেকে 150, আমরা 100টা ধরলাম। তাহলে অথচ ওখানকার ভাড়া হওয়ার কথা কত? কারণ নৌকারও যা দাম, ভটভটি অর্থাৎ শ্যালো মেশিন সহ একটা নৌকার দামও 2 লাখ টাকা, আর ওই শ্যালো মেশিন সহ একটা ভটভটির দাম হচ্ছে 2.5 লাখ টাকা। অথচ এখানে ভাড়া হচ্ছে 40, নৌকায় ভাড়া হচ্ছে 100 টাকা। উল্টা কথাটা ছিল, যেহেতু 10টা লোক ধরে ওখানে 100 লোক ধরে, তা ওর ভাড়া হবে 4 টাকা। এর তুলনায় ওর 4 টাকা হওয়ার কথা ভাড়া, কিন্তু ওখানে কেন 100 টাকা? কারণটা হচ্ছে আপনি রাস্তায় যখন আপনি চলেন, রাস্তা তো ইজারা হয় না, রাস্তা কি রাস্তায়, অথচ রাস্তায় আপনি পিচ ঢালেন, রাস্তা ঠিক মেরামত করেন, নদী তো মেরামত করেন না, ওখানে পিচও ঢালেন না, কিন্তু আপনি ওখান থেকে আমাকে কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। তো কারণটা কি? কারণ আপনি এখানে অর্থাৎ ঘাটের যে ইজারা, সেই ইজারা আপনি প্রতি বছর সরকার ইজারা দেয়, ধরেন 10 লাখ টাকা ইজারা দিল, কিন্তু ওখানে ওই টাকাটা ঘুষ সহ ধরেন 80 লাখ টাকা, 1 কোটি টাকা হলো, আর ওই টাকাটা 5 কোটি টাকা হয়ে জনগণের কাছ থেকে 5 কোটি টাকা উঠে আসতেছে। অর্থাৎ রাষ্ট্র পেয়েছে 10 লাখ, কিন্তু জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে 5 কোটি টাকার মতো। তাহলে এই যে 5 কোটি টাকা কিন্তু সেই 96 টাকা। তাহলে আপনি জনগণ নদী পারাপার হবে, আপনি যখন মানুষজন 4 টাকায় যখন চিলমারি থেকে রৌমারি সে যেতে পারবে, তখন কি তার সেতুর প্রয়োজন হবে? আজকে যে সেতু বলে যে আমি সেতু চাই, অমুক চাই, তমুক চাই, মানুষের তো সেতুর পূজার আকাঙ্ক্ষা থাকতো না তো। কারণ আপনি যখন নৌপথে আপনি এই ইজারাটা থাকতো না, ঘাটের ইজারাটা। এবার হাটের মধ্যে যাই, একটা 50 টাকার বাঁশ, একটা 50 টাকার বাঁশ আপনি যদি হাটে বিক্রি করতে আসেন, 8 টাকা আপনাকে খাজনা দেওয়া লাগে। আচ্ছা, তো কৃষক 1 মণ ধান যদি নিয়ে আসে, সেখানে 20 টাকা দিতে হচ্ছে। তো আপনি রাষ্ট্র তার কাছ থেকে বা 50 টাকা দিতে হচ্ছে, সরি
তাহলে আপনি রাষ্ট্র কৃষককে কি দিয়েছেন, কিন্তু আপনি কৃষকের কাছ থেকে এবং এই হাটের যে খাজনা সেটাও আপনি দেখবেন যে ওইখানে হয়তো হাটটা ডাকতে 10 লাখ টাকা নিয়েছে, কিন্তু সরকার 10 লাখ টাকা পাচ্ছে, কিন্তু জনগণের কাছ থেকে 5 কোটি টাকা তোলা হচ্ছে। তাহলে রাষ্ট্র কিন্তু পাচ্ছে মাত্র 10 লাখ টাকা। এখন প্রশ্ন হচ্ছে ওখানে আপনি যদি আপনার হাট থেকে যে খাজনা তুলতেই হয় তাহলে কর্মচারী নিয়োগ করেন। এটা তো সেই, অর্থাৎ ব্রিটিশরা একই সঙ্গে 3টা জায়গায় তারা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে, হাট, ঘাট এবং জমি। জমি থেকে ইজারা প্রথা চলে গেল, হাট ঘাট থেকে ইজারা প্রথা যাবে না। এই যে নীতিটা, এইটা এই কথাটা কেউ বলতেছে না। এটা একটা পয়েন্ট। আপনি এই কলমটা কিনেছেন, কলমের দাম আপনি ঠিক করেন নাই, কারখানা ঠিক করেছে। আমাদের এই শার্ট আবার গার্মেন্টসের ফ্যাক্টরির মালিক ঠিক করেছে। কিন্তু কৃষক যে ধান উৎপাদন করে, কৃষক যে গম উৎপাদন করে, সে যে ভুট্টা উৎপাদন করে, কালাই উৎপাদন করে, বাদাম উৎপাদন করে, তার দাম কি কৃষক ঠিক করে? তা কৃষক এখানে আপনার গণতন্ত্র তো এই জায়গাতেই, সে তার পণ্য উৎপাদনে, পণ্যের দাম নির্ধারণে তার মতামতের ভূমিকা থাকবে। এইটি তো গণতন্ত্র। ভোট, আপনারা ক্ষমতায় যাবেন তার জন্য ভোট দেওয়াটাই শুধু গণতন্ত্র না। তাহলে কৃষক তার মতামতের তার সাথে, এবং এইটা অথচ আপনি দেখেন যে আমি যাদেরকে সভ্য দেশ বলছি, সেই আমেরিকায় দাম, কৃষি পণ্যের দাম নির্ধারণ করে কি কৃষকের সাথে সরকার আলোচনা করেন, করে কিন্তু দাম ঠিক করেন। আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি ChatGPT দিয়ে প্রশ্নটা করতে পারেন, করলেই জানবেন যে অন্যান্য দেশে কৃষি পণ্যের দাম কৃষকরা ঠিক করে, আর আমাদের এখানে কৃষি পণ্যের দাম ঠিক করে কারা, এটা আমরা জানি না কারা ঠিক করে। আর ভাগ্যের উপর আজকে আপনি জোরগাছ হাটে গেছেন, মহাজন কম আসছে, আসছে, তো জিনিসের দাম বেড়ে গেল, ধানের দাম, মহাজন কম আসছে। আবার ধরেন কালকে আপনি বেশি দাম মনে করে আবার তারপরে হাটে নিয়ে গেলেন, তারপর একটা দাম করে সব মহাজন এসে হাজির, এবার ধরেন দাম পড়ে গেল। এই যে নিয়তির উপর ঠিক করা, তো তাহলে এই দুইটা জিনিস, একটা হচ্ছে হাটে খাজনা, দ্বিতীয় পণ্য দাম ঠিক, কৃষি পণ্যের দাম নির্ধারণে কৃষকের কোনো মতামত নাই। তাহলে কৃষক পণ্য উৎপাদন, তার কৃষি পণ্য উৎপাদন করবে, এইটা করবে, কিন্তু তার কোনো মতামতের মূল্য থাকবে না। এই সংস্কার পরবর্তী বাংলাদেশে আমরা তো তাই দেখেছি। আপনার 69 গণ অভ্যুত্থানে মৌলানা ভাসানী যে 11 দফা, সেই 11 দফার মধ্যে কিন্তু এইটার কথা বলা ছিল যে পাটের দাম সরকারকে কিনতে হবে। তো এই যে আমি ধান অমুক তমুক, আমি টিসিবি সরকার কিনতে পারে, টিসিবি গিয়ে ওখানে ক্রয় কেন্দ্র খুলতে পারে যে আমি এটা কিনতেছি এটা রেট দিয়ে। কিন্তু সেই মৌলানা ভাসানী উনি গেছেন, তারপর থেকে কৃষকের এই যে দাম নির্ধারণের কথা, উনি লবণের দামের কথা, লবণের কাহিনীও তো জানেন যে লবণের দাম কিভাবে নির্ধারিত হয়। তো কৃষকরা যা কিছু উৎপাদন করে তার দাম সে নির্ধারণ করে না। এইটা দরকার, কৃষকের পণ্যের দাম নির্ধারণ, কৃষকের ভূমিকাটা থাকতে হবে। আমরা হাট ঘাটের যে ইজারা, জমিদারি প্রথা, এই জমিদারি প্রথা আজ পর্যন্ত উচ্ছেদ হয় নাই। একজন মৌলানা ভাসানী লাগে, শেরে বাংলাকে আবার জন্ম নেওয়া লাগে, নিয়ে গেলে কাজ করা লাগে। তো গণ অভ্যুত্থানে এই দাবিগুলো কোনো পার্টি, কেউ এই কথাটা বলে না। তো এইটা হচ্ছে কৃষকের পক্ষ থেকে, এই হলো কৃষকের শ্রমিকের মজুরি। আমি মজার জ্ঞান, আমাদের রাজনীতি শিক্ষা দীক্ষার হার বেহাল দশা, মজুরি এবং বেতন, এই সে তফাৎটা পর্যন্ত আমরা ভুলে গেছি। তো এই মজুরি কি হবে? একটা গণতান্ত্রিক বিপ্লব বলি, গণতান্ত্রিক সংগ্রাম বলি, তার প্রথম দুইটা শর্ত হচ্ছে মজুরি এবং কৃষকের পণ্যের, এই দুইটাকে ঠিকঠাক করে নেয়। তার ভিত্তিতে একটা রাষ্ট্র গণতান্ত্রিক কিনা এটা তার একটা বড় একটা নির্ধারক, শ্রমিক এবং কৃষকের হিস্সা। তো এই অভ্যুত্থানে কৃষক এবং শ্রমিকের হিস্সা নিয়ে কোনো কথা নাই, জীবনটা তারাই বেশি দিয়েছে। এক্স্যাক্টলি। আসলে এই মানে এত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার কাছ থেকে আজকে শুনলাম, এবং আমার মনে হয় যে এই আলাপটা আমাদেরকে সামনেও জারি রাখতে হবে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও, দা পোস্টকেও ধন্যবাদ যে কৃষকের কথা, শ্রমিকের কথা আমি আপনাদের ঢাকা শহরে তুলতে পারলাম। এবং আমি দেশবাসীর কাছে এই আবেদন জানাই, তারা এই কৃষকের যে দাম নির্ধারণের যে এটা তারা সামনে নিয়ে আসুক। এবং কৃষি সংস্কার কমিশন হয়নি, এত কমিশন হয়েছে, কৃষি সংস্কারের কমিশন হয়নি। তো এইটা এই সামনে চলে আসুক, এই আশাবাদ রাখি। পোস্ট থেকে তো আমরা এই প্রশ্নগুলোই করতে চাই, দেশ সমাজ রাজনীতি নিয়ে যেই ন্যারেটিভগুলা প্রতিষ্ঠিত, তার বাইরের যে ন্যারেটিভগুলা, সেইগুলাকেও আমরা এখানে হাজির করতে চাই। তো আজকে নাহিদ ভাইয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হলো, এমন অনেকগুলো বিষয় নিয়ে আমরা জানতে পারলাম যেটা আসলে অনেকগুলো কমিটি হয়ে যাওয়ার পরেও
একদম বেসিক কিছু জায়গা, যে জায়গাগুলোকে আমরা কিন্তু অ্যাড্রেস করি নাই। গণ অভ্যুত্থানের পরে 9টা মাস চলে গেছে। তো অবশ্যই সামনেও আমরা নিশ্চয়ই এই আলোচনাগুলোকে জারি রাখবো। পোস্টের সাথেই থাকুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন।